आपको कहकर जाता हूं 200 से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी। Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents? একটা ফাইল, সবুজ কভারের একটা ফাইল, আর সেই ফাইল ঘিরে রাজনীতির অন্ধকার গলিতে নেমে এসেছে ইডি, ক্ষমতার দাপট, ভয় দেখানোর রাজনীতি আর নগ্ন রাষ্ট্রীয় হস্তক্ষেপ। নির্বাচনের আগে গোটা বাংলা কাঁপছে। কে কাকে ভয় দেখাচ্ছে, কে কার গোপন কৌশল লুট করতে চাইছে, আর গণতন্ত্র ঠিক কতটা নিচে নামতে পারে তার লাইভ ডেমো চলছে। প্রশ্ন একটাই, এই লড়াই কি ভোটের নাকি ক্ষমতা দখলের নামে সর্বনাশা যুদ্ধ? এটা কি ভারতের নির্বাচনী রাজনীতির সেই নগ্ন সত্য, যেখানে বিরোধীদের দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি ডেটাবেসি যুদ্ধক্ষেত্র? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। যখন একজন মানুষের হাতে গোটা সিস্টেম চলে আসে, তখন সে ট্রাম্পের মতন যা খুশি করতে শুরু করে। বিশ্বমঞ্চে ট্রাম্পের হাতে যেমন ভারতের রঙ্গমঞ্চে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেও ঠিক তেমন গোটা সিস্টেম। এই দেশের এ থেকে জেড সব তার কবজায় বন্দি। একটা ফাইল পাওয়ার জন্যই তিনি গোটা বাংলা কার্যত জ্বালিয়ে দিলেন। ভোট আপনারা প্রচুর দেখেছেন, ভোটের সময় রাজনৈতিক যুদ্ধ, হানাহানি, রক্তপাত সব দেখেছেন। কিভাবে একটা ভোট যুদ্ধের সূচনা হয় সেটাও আপনারা দেখেছেন। কিন্তু এ যেন মধ্যরাত্রে প্রতিপক্ষের সদর দফতরে কামান দেগে যুদ্ধ শুরুর বিউগল। স্ক্রিনে দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাতে চেপে ধরা যে সবুজ কভারে ফাইলটা আপনারা দেখেছেন, ঠিক সেই ফাইলটা পেতেই অমিত শাহ বহুদিন ধরে মরিয়া ছিলেন। আর সেই কারণে বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে নিঃশব্দে কলকাতায় পা রাখলো ইডির দল। এমন সময় যখন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার বাইরে। বৃহস্পতিবার যখন শীতে কাঁপছে গোটা শহর, ভোর 6:30টায় লোকাল থানাকে না জানিয়ে মধ্য কলকাতার লাউডন স্ট্রিটে তৃণমূলের ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের মালিক প্রদীপ জৈনের ফ্ল্যাটে অভিযানে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর সেখান থেকে আইপ্যাকের সল্টলেকে সেক্টর 5 এর অফিস, এর পাশাপাশি প্রতীকের আত্মীয়ের বাড়ি, তাদের অফিসে শুরু হলো তল্লাশি। ঠিক যুদ্ধ শুরুর আগে যেমন হয় কার্পেট বম্বিং। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই জানতে পারেন যে ওই ফাইলের খোঁজে তার ভোট কুশলীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, তখন তিনি একেবারে ফিল্মি স্টাইলের সঙ্গে সঙ্গে বিরাট পুলিশ বাহিনী নিয়ে নিজের বাড়ি থেকে ছুটে বেরিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যান। ইডির বিরুদ্ধে অন্যায় তল্লাশির পাল্টা অভিযোগ তুলে প্রথমে প্রতীকের লাউডন স্ট্রিটের ফ্ল্যাট, সেখান থেকে সেক্টর 5 এ গোদরেজ ওয়াটারসাইডের আইপ্যাকের অফিসে ঢুকে যান। প্রতীকের বাড়িতে ঢুকে ইডি অফিসারদের হাত থেকেই তিনি সেই ফাইল ছিনিয়ে নেন। বাংলার মুখ্যমন্ত্রীর হাতে যে ফাইলটা আপনারা দেখছেন স্ক্রিনে, সেটাই সেই ফাইল। এখানেই বড় প্রশ্ন, ইডির কবল থেকে এই ফাইল কিভাবে ছিনিয়ে নেওয়া হলো? এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ হতে চলেছে? অমিত শাহের পরবর্তী চাল কি? কিন্তু তার থেকেও বড় খবর, আসল প্রশ্ন, এই ফাইলের ভেতরে এমন কি আছে, কোন কোন গোপন তথ্য রয়েছে সেখানে, যেগুলো জানার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এতটা মরিয়া হয়ে উঠেছেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details.
আইপ্যাক আসলে শর্ট ফর্ম। সংস্থার পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। 2019 সাল থেকে আইপ্যাক বাংলার শাসক দল তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ সংস্থা। মোদী জামানায় লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের ঠিকানায় ইডি, সিবিআই বা আয়কর দফতরের হানা মোটেও অস্বাভাবিক ঘটনা নয়, বরং এটাই রুটিনে পরিণত হয়েছে। কিন্তু এবার যা হলো, একেবারে নতুন জাতীয় রাজনীতির খেলায় যোগ হলো এক অন্য অধ্যায়। একটি রাজ্যের ক্ষমতাসীন দলের নির্বাচনী উপদেষ্টা ভোট কুশলী সংস্থার ঠিকানায় ইডির হানা, তাও নিঃশব্দে, লোকাল থানাকে পর্যন্ত না জানিয়ে। কোন বিরোধী শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে শাসক দলের ভোট কুশলী সংস্থার ঠিকানায় এই প্রথম হানা দিল কেন্দ্রীয় সংস্থা। গোটা ঘটনাটা এতক্ষণে নিশ্চয়ই জেনে ফেলেছেন, কিন্তু আমরা আপনাদের জানাবো সবুজ কভারে বন্দি ফাইলে কি ছিল, কোথা থেকে গোটা ঘটনার সূত্রপাত। ফাইলের ভিতরে প্রবেশের আগে আইপ্যাক সম্পর্কে আপনাদের জানাই। 5 বছর আগে বাংলার শ্বাসরুদ্ধ করা বিধানসভা ভোটে কেন্দ্রীয় শাসকেরা সর্বশক্তি নিয়োগ করেও যে শেষ পর্যন্ত মমতার কাছে পরাজিত হয়েছিলেন, তার নেপথ্য নায়ক ছিল আইপ্যাক। এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে। 2014 সালে নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রীর গদিতে বসানোর নেপথ্যেও সেনাপতি ছিল এই আইপ্যাক। তখন থেকেই পিকের সহযোগী মুম্বাই আইআইটির অ্যালমুনাই প্রতীক জৈন। প্রশান্ত কিশোর পিকে, প্রতীক জৈন হলেন পিজে। বলা যেতে পারে পিজে হলেন আইপ্যাকের কো ফাউন্ডার। পিকে আইপ্যাকের মাথায় থাকলেও দৈনন্দিন কাজকর্মে পিজেই প্রধান। পরে পিকে সরাসরি রাজনীতিতে নেমে পড়লে ভারতের বৃহত্তম ভোট কুশলী এই সংস্থার প্রধান হন 36 বছরের পিজে। তথ্য ধরে প্রবণতা বিচারে দক্ষতায় পিজের জাদুকাঠি। এই দক্ষতায় ভর করে আন্তর্জাতিক সংস্থার চাকরি ছেড়ে তিনি পুরোপুরি এই কাজে নেমে পড়েন। পিজের বাড়তি সাফল্য বাংলায় তিনি একই সঙ্গে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য। আবার এই কারণেই তিনি রাষ্ট্রীয় শাসকের চক্ষুশূল। বাংলায় 21 বিধানসভার ভোটে তৃণমূলের প্রচারের মন্ত্র বাংলা নিজের মেয়েকে চায়, এটার মূল ধারণা পিকের নয়, পিজের। এই যে ভোটার তালিকার এসআইআর নিয়ে উত্তাল রাজনীতি, সেখানেও তৃণমূল দলটার যাবতীয় কৌশল এবং হিসাব নিকাশ চলছে পিজের মস্তিষ্কে ভর দিয়েই। শুধু তৃণমূল কেন, আইপ্যাকের উপস্থিতি জাতীয় মানচিত্র জুড়ে। আগে এদের নাম ছিল সিএজি। অতীতে গুজরাটে বিজেপিকে পরামর্শ দিয়েছেন পিকে এবং পিজে। 2012 থেকে 2014 বিজেপির ভোট কুশলী ছিল তারা। পিকের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার পরিকল্পনার সাফল্যের ছবি এখনো সেক্টর 5-এ প্রতীকের অফিস ঘরের দরজায় সাজানো। 2015-তে বিহারে নীতিশ লালুর মহাজোটের বিজয়ের নেপথ্যে, 2017-তে পাঞ্জাবে কংগ্রেসের বিজয়ের নেপথ্য সেনাপতি ছিল এই সংস্থা। মহারাষ্ট্রে অবিভক্ত শিবসেনা, তামিলনাড়ুতে ডিএমকে, অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর। 2020-তে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের দলকে জেতানোর পিছনেও ছিল প্রতীকের আইপ্যাক। তবে দায়িত্ব এবং সম্পর্কের প্রশ্নে তিনি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ তৃণমূলেরই। ইডির অভিযানের মধ্যে প্রতীকের ফ্ল্যাটে ঢুকে ইডির কবল থেকে কার্যত ছো মেরে ফাইল ছিনিয়ে নেওয়া, সব মিলে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন ভারতে কোনো মুখ্যমন্ত্রী করেননি, করার সাহসও দেখাতে পারেননি, মুখে বলতেও পর্যন্ত পারেননি। এবার মূল প্রসঙ্গে আসব। কেন আইপ্যাকে হানা দিল ইডি? প্রকাশ্যে তো নির্বাচন ডেটা বাজেয়াপ্ত করার অজুহাতে অভিযান চালানো যায় না, তাই 6 বছরের পুরনো কয়লা কেলেঙ্কারি এবং তাকে ঘিরে মানি লন্ডারিং এর একটা কেস সাজানো হলো। সেই কেসের সঙ্গে আইপ্যাককে জুড়ে দেওয়া হলো। বলা হলো টাকা নয় হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাই, আর্থিক লেনদেনের খোঁজ দরকার। কিন্তু আসল নজর কোথায় ছিল? ওই একটাই জিনিসে, সবুজ কভারের সেই ফাইলে। যে আইপ্যাক অফিসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট নির্বাচন ডেটা তৈরি হচ্ছিল, সেখানকার সঙ্গে যুক্ত এক ব্যক্তি সেই সমস্ত তথ্য আমাদের ঘনিষ্ঠ এক সূত্রের হাতে তুলে দেন। আমরা গতকাল রাত্রে খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, আইপ্যাকের সোর্স থেকে তিনি জেনে গেছেন ওই ফাইলগুলোর ভেতরে ঠিক কি রয়েছে, কোন ডেটা জমা হচ্ছিল। এই তথ্য আপনাদের সঙ্গে ভাগ করাটা উচিত বলেই আমরা মনে করেছি, কারণ এই তথ্যের জন্যই, এই ফাইলের জন্যই অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় সংঘাত বেঁধে গেছে। মমতা একেবারে খোলাখুলি অমিত শাহকে আক্রমণ করেছেন। নটি হোম মিনিস্টার, ন্যাস্টি হোম মিনিস্টার বলেই নিশানা করেছেন। তিনি বলেছেন, এটাই কি অমিত শাহের কাজ? আমাদের দলের হার্ড ডিস্ক, প্রার্থীদের তালিকা, নির্বাচনী কৌশলের নথি হাতিয়ে নেওয়া। আজ শুক্রবার এই ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত রাজপথে মিছিল করেন মমতা। যাই হোক,
আমাদের বিশ্বস্ত ওই সূত্র জানিয়েছেন, সবুজ কভারের ওই ফাইলে কোন গোপন তথ্য, কোন কোন কনফিডেন্সিয়াল বিষয় ছিল, যেগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘর থেকে ছুটে বেরিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যান, এত বড় ঝুঁকি নেন শুধু সেই ফাইলটা ছিনিয়ে আনার জন্য। ওই ফাইলে এমন কি ছিল যে ফাইলটার জন্য অমিত শাহ গত 1 মাস ধরে এক নিঃশব্দ অপারেশন চালাচ্ছিলেন? আর সেই কারণেই ইডির অভিযান। আপনারাও নিশ্চয়ই জানতে উদগ্রীব যে এই ফাইলে, এই হার্ড ডিস্কে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই গোপন নথি থাকে, তাহলে সেগুলো প্রতীকের কাছে রাখা হয়েছিল কেন? আইপ্যাকের সঙ্গে পিকের আনুষ্ঠানিক সম্পর্ক এখন আছে কিনা তা স্পষ্ট নয়। তবে খাতায় কলমে পিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে আইপ্যাকের পুরো কাজ এখন পিজেই সামলাচ্ছেন। তবে তৃণমূলে পিজের আসল পরিচয় অন্য জায়গায়। তিনি দিদির দলের আইটি সেলও সামলান। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু রাজনৈতিক পরামর্শ দেওয়াই নয়, বরং তার দলের সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া এখন পিজের নিয়ন্ত্রণে, ঠিক যেমনটা বিজেপিতে অমিত মালবিয়া করেন। প্রশ্ন হলো, পিজের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অগাধ ভরসার জায়গাটা তৈরি হলো কোত্থেকে? তিনি মমতার এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার অত্যন্ত গোপন নথিপত্র এবং ফাইল প্রতীকের বাড়িতে রাখতে শুরু করেছেন। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিজের পারিবারিক পর্যায়ের কোনো ঘনিষ্ঠতা গড়ে উঠেছে? এই ধারণাটা অনেকটাই সত্যি, কারণ যে 3 থেকে 4টি বড় কারণ উঠে আসছে তার মধ্যে একটি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতীক জৈনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব। আপনি পাল্টা প্রশ্ন করতেই পারেন যে সিক্রেট ফাইলের কথা বলা হচ্ছে সেটা আইন শৃঙ্খলা বা রাষ্ট্রীয় গোয়েন্দা নথি নয়, বরং পুরোপুরি দলের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং সেই নথি দলের নেতার বাড়িতে থাকুক, কর্মীর বাড়িতে থাকুক বা কোনো শাখার দায়িত্বপ্রাপ্তের বাড়িতে থাকুক, তাতে আপত্তির কি আছে? বিজেপির ফাইল কি নাড্ডার বাড়িতে থাকে না, নাকি অমিত শাহ বা মোদির বাড়িতে থাকে না? থাকাটাই তো স্বাভাবিক। এখানেই আছে খবরের নিউক্লিয়াস। প্রতীকের ল্যাপটপে, পেন ড্রাইভে, হার্ড ডিস্কে বা ফাইলের আকারে কি এমন তথ্য ছিল যার জন্য অমিত শাহ এতটা মরিয়া ছিলেন? আগে এটা স্পষ্ট করে বলা দরকার যে তথ্য পাওয়ার আশায় এই অভিযান চালানো হয়েছিল, সেই নির্দিষ্ট ফাইল রাষ্ট্রীয় শাসকের হাতে আসেনি। না, দায়িত্ব নিয়ে বলছি আসেনি। হয় সেই ফাইলটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরা সবুজ কভারের ভেতরে ছিল, নয়তো আগেই সরিয়ে ফেলা হয়েছিল। সম্ভবত ওই সবুজ কভারের ভেতরের ফাইলে কিছু অংশ ছিল আর কিছু আগেই তুলে নেওয়া হয়েছিল। সম্ভবত এই কারণেই হতচকিত ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু ঘটনার নদী যে পথে এগিয়েছে ঠিক সেভাবেই চিত্রনাট্য রচনা করা হয়েছিল কিনা সেই রহস্য এবং প্রশ্ন ক্রমশ ঘন হচ্ছে। রাজনীতি হলো ধারণা তৈরির আর দৃশ্যপট তৈরির আরেক খেলা। পারসেপশন আর অপটিক্স হলো রাজনীতির বীজ মন্ত্র। কি ঘটলো সেটা আসল নয়, বরং দিনের শেষে মানুষকে কোনটা বিশ্বাস করানো গেল সেখানেই রাজনীতির আসল খেলা। গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে মমতার নজিরবিহীন পদক্ষেপ আইনের দৃষ্টিতে কতটা সঙ্গত তা মহামান্য আদালতের বিচার্য, কিন্তু রাজনীতির অঙ্কে তার হিসেব নির্ভুল। ধারণা এবং দৃশ্যপট তৈরির প্রশ্নে প্রথম রাউন্ডের যুদ্ধে তিনি সাকসেস। আসল ঘটনা হচ্ছে অমিত শাহ যে ফাইলটা চাইছিলেন সেটা ইডি ছিনিয়ে নিতে পারেননি, বরং মমতাই সেটাকে সেখান থেকে সরিয়ে এনেছেন। তবে এটুকু নিশ্চিত, কিছু গুরুত্বপূর্ণ দলীয় নথি সেখানে ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন ওগুলো দলের ফাইল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা নিয়ে গেছেন আর কোনটা আগে থেকেই সরানো হয়েছিল এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ আমাদের কাছে এভিডেন্স নেই। তবে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: 1, এসআইআর সংক্রান্ত ডেটা; 2, তৃণমূল কংগ্রেসের নির্বাচন পরিচালনা এবং স্ট্র্যাটেজি সংক্রান্ত তথ্য। প্রথমে এসআইআর এর কথায় আসি। এখানে দুটো বড় দিক রয়েছে। 1, ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া নামগুলো আবার যুক্ত করা, বিধানসভা ওয়ারি, বুথ ওয়ারি এই ডেটা। আইপ্যাক ঠিক এই কাজটাই করে, ভোটারদের মাইক্রো অ্যানালিসিস। কে কোন আদর্শে বিশ্বাসী, কোন দলকে সমর্থন করে, কার নাম বাদ পড়েছে, কাদের নাম ফেরানো দরকার, আরো নির্দিষ্ট করে বললে কোন কোন পরিবার তৃণমূলের ভোটার হতে পারে, সমর্থক হতে পারে, ধরে ধরে তার তালিকা তৈরি করা। সেই তালিকা তৃণমূল কর্মীদের হাতে তুলে দেওয়া। তারপর কর্মীরা বিএলওর সামনে গিয়ে ওই ভোটারদের নথিপত্র সম্পূর্ণ করান। এর সঙ্গে যুক্ত আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বিএলও। পশ্চিমবঙ্গে বিজেপি বিএলওদের শুরু থেকেই সন্দেহের চোখে দেখছে। কেন দেখছে? তার বড় কারণ হলো ওল্ড পেনশন স্কিম বা ওপিএস।
2004 সালের 1 জানুয়ারি অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্র পুরনো পেনশন ব্যবস্থা তুলে দেয়, কিন্তু বাংলায় তখনকার বুদ্ধদেব ভট্টাচার্য সরকার থেকে শুরু করে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ওপিএস বন্ধ করেনি। পশ্চিমবঙ্গে আজও ধারাবাহিকভাবে পুরনো পেনশন ব্যবস্থা চালু রয়েছে। সিংহভাগ বিএলওর মনে এরকম একটা ধারণা কাজ করে, যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে 2004-এর পর যারা প্রাথমিক স্কুলে পেয়েছেন চাকরি বা ভবিষ্যতে যারা পাবেন তাদের ওল্ড পেনশন স্কিম তুলে দেওয়া হতে পারে। মূলত এই আশঙ্কা থেকেই বিএলওদের বড় অংশ তৃণমূলের কথা বেশি শোনে। এটা নিয়ে বিজেপি প্রথম থেকেই চাপে রয়েছে। এখানে বিএলও ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। এই সংক্রান্ত নথিপত্র নিশ্চিতভাবেই আইপ্যাকের হাতে ছিল, অর্থাৎ তৃণমূল ঘনিষ্ঠ বিএলওদের নামও ওই ফাইলে পেন ড্রাইভে হার্ড ডিস্কের কোথাও থাকার কথা। কোন তৃণমূল কর্মীকে কোথায় কোন তালিকা দিতে হবে, কোন বুথের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কাকে কোন পিডিএফ ফাইল পাঠাতে হবে, সবই থাকে। যে এই কাজ করে তার কাছে এই ডেটা থাকবেই, এতে নতুন কিছু নেই। অঙ্গ এবং কলিঙ্গের পর বঙ্গ দখল করা রাষ্ট্রীয় শাসকের পাখির চোখ। লড়াই শুধু রাজনৈতিক গদি দখলের নয়, আইনি বেআইনি মিলে পশ্চিমবঙ্গের পুঁজির বিপুল স্রোতের ওপর দখল নেওয়া। এই নিয়ে আমরা আগে ডিটেলসে ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। হিন্দুত্বের চেনা ছক, হিন্দি হিন্দু হিন্দুস্তান তত্ত্ব বাংলার রাজনীতির জমিতে খাটে না। উগ্র মেরুকরণের রাজনীতিও এখনো বাংলায় পরীক্ষিত নয়। জাতপাতের অঙ্কেও ভোট হয় না বাংলায়, সেখানে ভোট হয় মূলত সংগঠনের শক্তিতে। বুথ ভিত্তিক পাইয়ে দেওয়া, ইংরেজিতে যাকে বলে ডেলিভারি মেকানিজম রাজনীতিতে। বাংলায় প্রায় 90,000 বুথ। ভোটের দিন প্রতি বুথে 2 জন করে এজেন্ট, 1 জন করে রিলিভার, মানে 3 জন। 90 × 3 মানে 2,70,000 হার্ডকোর কর্মী লাগবে শুধু ভোটের দিন। বাংলায় বিজেপির কাছে এই পরিমাণ সাংগঠনিক শক্তি এখনো দিবা স্বপ্নের মতন। অতএব বঙ্গ দখল করতে হলে প্রতিপক্ষের ভোটারদের এই তালিকা অমিত শাহের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা। এটা তিনি চাইবেনই, কিন্তু এর বাইরে আর কি ছিল? তবে শুধু বুথ ভিত্তিক নয়, ভোটার ডেটাই নয়, ওই বিশ্বস্ত সূত্র আমাদের জানিয়েছেন তার বাইরেও ছিল নির্বাচন পরিচালনা এবং স্ট্র্যাটেজি সংক্রান্ত অজস্র খুঁটিনাটি তথ্য। যেমন রাজ্যে যে 2টি বড় প্রকল্প চলছে, 1000 এবং 1200 টাকা স্কিম, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে টাকা কতটা বাড়াতে পারেন, আইপ্যাক কিসের ভিত্তিতে কি সুপারিশ করেছে, এই সমস্ত কৌশলগত সিদ্ধান্তের নথিও ছিল সেখানে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল তৃণমূলের 294টি বিধানসভা আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা। কোন কোন নাম প্যানেলে রয়েছে, কার নামের পাশে রেড মার্ক, অর্থাৎ বর্তমান বিধায়ক হোক বা আগের বার হেরে যাওয়া প্রার্থী, কার টিকিট কাটতে চলেছে। এই তালিকাটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পরিচিত স্টাইল আছে। তিনি যখন কারোর টিকিট কাটেন সেটা অনেক সময় মনোনয়ন জমা দেওয়ার একেবারে শেষ দিনে বোঝা যায়। তখন বাদ পড়া ব্যক্তি আর অন্য দলে গিয়ে টিকিট নেওয়ার মতন অবস্থাতেই থাকেন না। বিজেপিও অবশ্য বসে নেই, তারাও বিরাট ফৌজ নামিয়ে রেখেছে। কোন বিধানসভায় কোন প্রার্থী উপযোগী হতে পারেন সেই ডেটা তাদের কাছেও আছে। কিন্তু যদি আগে ভাগেই জানা যায় তৃণমূলের কোন কোন নেতা বা প্রার্থীর ডানা কাটা হতে চলেছে, তাহলে তাদের টার্গেট করে আগাম পোচিং শুরু হয়ে যায়। আর ঠিক এই কারণেই এই তালিকাটা অমিত শাহের কাছে ছিল সোনার খনি। আরো খুলে বলি, ঠিক আগে যেমন বাচ্চারা জানতো গঙ্গাধরী শক্তিমান, যেমন আজকের ভারত জানে ইডি বিজেপি, তেমনি বাংলার রাজনীতির চালু লাভস আইপ্যাকে তৃণমূল। অতএব মাঠে মিসাইল দাগার আগে আইপ্যাকে কামান দাগো। কিন্তু আমরা যে তথ্য পেয়েছি তা বলছে ইডি এই ধরনের কোনো তথ্যই পায়নি। যে কটা ফাইল বাকি ছিল সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন, যার জন্য এত লঙ্কা কাণ্ড। সেই তথ্য ইডির হাতে যায়নি। খেয়াল করুন, ইডির প্রেস রিলিজেও ইডি বলেছে নির্বাচন সংক্রান্ত ডেটা তাদের লক্ষ্য ছিল না। যদিও নির্বাচনের ঠিক আগে এমন তল্লাশির আসল উদ্দেশ্য কি তা আমরা জানি, আপনারা আরো ভালো জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মিশন 250। 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট বাংলায় যে রেকর্ড গড়েছিল সেটাকে ছুঁতে বা ভাঙতে চান তিনি। সেই লক্ষ্য পূরণ করতে সমাজের প্রতিটি স্তরকে কিভাবে টার্গেট করা হবে, কোন শ্রেণীর জন্য কোন কৌশল নেওয়া হবে, আইপ্যাক তা নিয়ে দিন রাত গবেষণা করে চলেছে। ওই বিশ্বস্ত সূত্র আমাদের জানিয়েছেন ওই ফাইলে ছিল 1, কোন বুথে মমতার একনিষ্ঠ ভোটার কারা তার স্পষ্ট ম্যাপিং। 2, প্রতিটি বুথের বিএলওর নাম এবং তথ্য। 3, 26-এর মহারণ পরিচালনার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। 4, মমতা এবার কাদের টিকিট দেবেন না আর কাদের নতুন মুখ হিসেবে আনবেন।
সেই চূড়ান্ত সিলেকশন লিস্ট। সোজা কথায় বহু বছরের পরিশ্রমের ফসল হিসেবে তৃণমূল যে রেডিমেড ডেটাবেস তৈরি করেছে, বিনা পরিশ্রমে সেটাই হাতিয়ে নিতে চাইছে রাষ্ট্রীয় শাসক। জেতার জন্য তৃণমূলের তৈরি করা যাবতীয় গোপন অস্ত্রের দখল নিতেই এই মরিয়া চেষ্টা। আইপ্যাকের গোপন সূত্রে আমাদের বিশ্বস্ত সূত্র জেনেছে, সেই গোপন অস্ত্রের বেশিরভাগই ইডির হাতে যায়নি। অধিকাংশ নথি আগেই সরে গেছিল, আর যা বাকি ছিল সেটাও মমতা নিয়ে যান। সবশেষে কিছু জরুরি প্রশ্ন। একটা নির্বাচনী ফাইলের জন্য যদি একটা রাজ্য জ্বলে ওঠে, যদি প্রতিপক্ষের কৌশল জানাই লক্ষ্য হয়, তাহলে ইভিএম এর মানে কি? ইডি যদি আইন না হয়ে অস্ত্র হয়, তাহলে গণতন্ত্রটা থাকে কোথায়? আর ক্ষমতা ধরে রাখতে যদি সবকিছু নৈতিক হয়ে যায়, ডেটা লুট, ভয় দেখানো, হুমকি, তাহলে আগামী দিনে সীমারেখাটা কে টানবে? আজ ফাইল ছিনতাই নিয়ে লড়াই, কাল হয়তো ভোটারই টার্গেট হবে। বাংলা দেখছে, দেশ দেখছে। শেষ প্রশ্ন একটাই, এই পথে গেলে শেষ পর্যন্ত বাঁচবে কি ভারতীয় গণতন্ত্র? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।